পারমিতা সিদ্দিক, আপনি বলেছেন আপনি 7 দিনে গহনার 5টি ইউনিক ডিজাইন বানিয়ে সত্যজিতের কাছে জমা দিয়েছেন। আচ্ছা, এই সত্যজিৎ ঠাকুরের সঙ্গে আপনার কি কোনো চুক্তি হয়েছিল? সত্যজিৎ দা আমাদেরকে দিয়ে মাত্র 7 দিনের মধ্যে 5টা ইউনিক গয়নার ডিজাইন বানিয়ে নেয়, যেগুলো একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে সাবমিট করা হয়। উনি বলেছিলেন যার গয়নার ডিজাইন সিলেক্টেড হবে তার ইন্টারন্যাশনাল মার্কেটে গয়নার অর্ডার আসবে। আমি সেই সময় নিজের গয়নার বিজনেস নিয়ে নানা রকম প্ল্যানিং করছিলাম। এই সময়ে এই অফারটা আমি এক কথায় লুফে নিই। আমার একবারও মনে হয়নি যে একজন মানুষ আমাকে এভাবে খুঁজে বের করে আমাকেই ঠকাবে। অবজেকশন ইওর অনার। পারমিতা সিদ্দিক প্রশ্নের উত্তর না দিয়ে অকারণ অপ্রয়োজনীয় কথা বলে আমার মক্কেল সত্যজিৎ ঠাকুরকে অপমান করছেন। একই সাথে আদালতের অহেতুক সময় নষ্ট করছেন। অবজেকশন সাস্টেইন। আপনার কাছে যা জিজ্ঞেস করা হবে শুধু তাই উত্তর দেবেন, এর বাইরে কোনো কথা আপনি বলবেন না। আপনি কি সত্যজিতের কাছ থেকে কোনো টাকা নিয়েছিলেন? না, উনি আমাকে কোনো টাকা অফার করেননি। তবে উনি আমাদের এটা বলেছিলেন যে আমাদের কাজটা ফেস্টিভ্যালে ডিসপ্লে হলে সারা বিশ্বে আমাদের নাম ছড়িয়ে পড়বে, আর ডিজাইন যদি নির্বাচিত হয় তাহলে প্রাইজ মানি হিসেবে 10 কোটি টাকা পাওয়া যাবে, যার পুরোটাই পাবে পারিফান ক্র্যাপস। সত্যজিৎ দা শুধুমাত্র আমাদের প্রতিনিধি হয়ে যুক্ত হবেন দুবাই ফেস্টিভ্যালে। তাতে ওনার লাভ? উনি বলেছিলেন উনি দেশ বিদেশে অর্নামেন্টসের তরুণ ক্রিয়েটিভ ডিজাইনারদের খুঁজে বেড়ান, তাদের সাথে উনি কাজও করেন, আর সেজন্যই উনি বিভিন্ন ফেস্টিভ্যালে যান। ইওর অনার, আমার মক্কেলের কথার সত্যতা তো আপনার হাতেই আছে। প্রতিটা ডিজাইনের কপি অভিযুক্তকে ইমেলে পাঠানো হয়েছে। সেগুলোর কপি আর অভিযুক্তর সাথে হয়ে যাওয়া ভিডিও কল সমস্ত লিস্ট প্রিন্টেড কপি আপনার কাছে আছে। আর ইওর অনার, ইমেল অ্যাড্রেস নিয়ে যে প্রশ্ন উঠেছে সেটা কিন্তু খুবই অবান্তর। সাইবার টিমকে তদন্তের অর্ডারটা দিলেই সহজে বেরিয়ে আসবে এই ইমেল অ্যাড্রেসটি কার। দ্যাটস অল ইওর অনার। ওমা কি রে, অফিসে যাসনি আজ? না মা, আজ অফিসে তেমন একটা কাজ নেই, সেজন্যই। পারমিতাকে নিয়ে টেনশন হচ্ছে তাই তো? না মা, পারিকে নিয়ে আমার কোনো চিন্তা হচ্ছে না, কারণ আমি জানি যে পারিকে এই কেসে কেউ হারাতে পারবে না। দেখছেন চাচি, আপনি একাই খালি চিন্তা করতেছেন। এই চুপচাপ কাজ করো, না হলে কিন্তু তোমাকে শিউলি নামে আমি আর ডাকবো না। শোন, মামলার রায় চাই হোক, তোর আর পারমিতার বিয়েটা না মহা ধুমধাম করে আমি দেব, অনেক আনন্দ করব আমরা। পারমিতা একটু টাইম চেয়েছে, অসুবিধা নেই, তাই বলে তাকে আমরা ছেড়ে দেব না। শুধু তোর বাবার ঝামেলাটা যদি একটু মিটে যেত না, তাহলে। সেটারও সমাধান হয়ে গেছে মা, এখন শুধু সময়ের অপেক্ষা। তুমি তোমার সব চিন্তা এখন আকাশে উড়িয়ে দিতে পারো, আমি আর ভাইয়া সবটা সামলে নিয়েছি। তাই নাকি? বাহ, তাহলে তো সব সমাধান তো হয়েই গেল। এইবার তাহলে খাবার দেই টেবিলে। আচ্ছা দাও তো দাও। উফ, থামাবি না, সে কখন থেকে খাবার দিব করছে। এই বাবু, পারমিতা কল করেছিল? হ্যাঁ, একবার কল করেছিল। কি বলে?
বললো ও টেনশনে আছে, কিন্তু সবকিছু ঠিকঠাক। সবার সব সমস্যার সমাধান হয়ে যাবে, শুধু আমার যে সমস্যা তার কোনো সমাধান হবে না। মুখে মিথ্যে হাসি ঝুলিয়ে রাখতে রাখতে আমি ক্লান্ত, আমি খুব ক্লান্ত মিতু, খুব। ইয়োর অনার, সত্যজিৎ ঠাকুর পারিফান ক্র্যাফটসের অফিসে আসা যাওয়া করেছে সেটা তিনি অস্বীকার করেননি, আর করার প্রশ্ন ওঠে না। কারণ ওনার ওই অফিসে যাওয়া আসার সিসিটিভি ফুটেজ এবং ছবি আমি আদালতে জমা দিয়েছি। সত্যজিৎ ঠাকুর কেন ওই অফিসে গিয়েছিলেন তার কিন্তু পরিপূর্ণ ব্যাখ্যা ওনার কাছে নেই। আর তাছাড়া উনি ঢাকা থেকে সরাসরি ফ্লাইট ধরে ওই দুবাই ফেস্টিভ্যালে চলে গিয়েছিলেন। কেন ঢাকা থেকেই যেতে হলো ওনাকে দুবাই? তারও কোনো স্পষ্ট কারণ ইয়োর অনার উনি পুলিশের জিজ্ঞাসাবাদে দেখাতে পারেননি। এভিডেন্স আছে কোনো? ইয়োর অনার, এই যে ফ্লাইটের টিকিটের কপি। আসল কারণটা আমি বলছি ইয়োর অনার। সত্যজিৎ ঠাকুর খুব কম সময়ে পারিফান ক্রাফটস থেকে 5টা ইউনিক ডিজাইন করিয়ে নিতে চেয়েছিল, কিন্তু তাদের কাজটা শেষ করতে করতে এত ডিলে হয়ে যায় যে আর একটু হলেই সত্যজিৎ ঠাকুর দুবাইয়ের ফ্লাইটটা মিস করতেন। এয়ারপোর্টে তার চেক ইনের সিসিটিভি ফুটেজ আর পারিফান ক্রাফটসের সামনে রাস্তা থেকে বের হওয়ার ফুটেজ লক্ষ্য করলেই দেখা যাবে খুব অল্প সময় হাতে নিয়ে উনি এয়ারপোর্টের দিকে রওনা করেছেন। সেই সাথে পারিফান ক্রাফটস থেকে সত্যজিৎ ঠাকুরকে করা মেইলেও দেখা যায় 3D স্কেচ পাঠানো হয়েছে উনি ফ্লাই করার পর। তার মানে এ থেকে পরিষ্কার হয়ে যায়। অবজেকশন ইয়োর অনার। আমার প্রতিপক্ষ তার মন গড়া কাহিনী দিয়ে আমার ক্লায়েন্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন। মন গড়া কাহিনী নয় ইয়োর অনার, আমার সব এভিডেন্স আদালতে জমা দেওয়া হয়েছে। অবজেকশন ওভাররুল। মিস্টার রায়হান, আপনি চাইলে ছবিগুলি দেখতে পারেন। ইয়োর অনার, এসবের মানে কিন্তু একটাই, সত্যজিৎ ঠাকুর কোনো মতে ডিজাইনের স্কেচগুলো নিয়ে দুবাই ফেস্টিভ্যালে যোগ দিতে চলে যান। 3D কপিগুলো তাকে পরে মেইল করা হয়, কারণ কাজ তখনও চলছিল। তবে ফেস্টিভ্যাল শেষ হওয়ার সাথে সাথেই পারিফান ক্র্যাফটসের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন এই সত্যজিৎ ঠাকুর। আর তাছাড়া পারমিতা এবং তার পার্টনারদের কাছে প্রতিটি ডিজাইনের 3D স্কেচ সমস্ত ডকুমেন্টস এখনো আছে। এটা পরিষ্কার যে সত্যজিৎ ঠাকুরের সম্পর্কে আনা সমস্ত অভিযোগ একেবারেই সত্য। দ্যাটস অল ইয়োর অনার। এই মামলার প্রতিটি দিক খতিয়ে দেখে আমার মক্কেলের পক্ষে যথাযথ এবং সঠিক তথ্য প্রমাণগুলো আমি আদালতে উপস্থাপন করব। তাই মহামান্য আদালতকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আমাকে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য যেন পর্যাপ্ত সময় দেয়া হয়, যেন আমি সাক্ষীদের সম্পর্কে ধারণা নিতে পারি এবং আদালতে যুক্তি উপস্থাপন করার মতো প্রস্তুতি নিতে পারি। এই সময়টুকু আমি ন্যায় বিচারের জন্য চাই মহামান্য আদালত। অবজেকশন ইয়োর অনার।
আমি এই আবেদনের তীব্র আপত্তি জানাচ্ছি। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে প্রতিটি পক্ষকে যথাযথ সময় দিতে হবে, প্রস্তুতির সুযোগ দিতে হবে। তাছাড়া এই মামলাটি অত্যন্ত স্পর্শকাতর, কারণ এখানে একজন বিদেশি নাগরিকের উপরে গুরুতর অভিযোগ আনা হয়েছে। প্রসিকিউটরের বক্তব্য যুক্তিসঙ্গত। বিচার কার্য বিলম্বিত হলে তা ভুক্তভোগীর ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে। কিন্তু বিচারের বিলম্ব যেমন ক্ষতিকর, তেমনি ডিফেন্স লয়ারের পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া বিচার কার্য চালিয়ে যাওয়া এবং রায় দেওয়া আরও ক্ষতিকর। অতএব এই আদালত সিদ্ধান্ত নিচ্ছে ডিফেন্স লয়ারকে পর্যাপ্ত সময় দেয়া হবে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ শুরু হবে 7 দিন পর। আর একটা বিষয় দুই পক্ষের আইনজীবীকেই জানিয়ে রাখি, এই মামলা জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সবার নজর কেড়েছে। তাই এরপর আর কারো দেরি এবং অযৌক্তিক আর্জি আদালতে গ্রহণযোগ্য হবে না। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, সময় মতো টাকাটা আমাদের হাতে চলে আসবে। আর আমার এখন রেস্ট নিতে একদম ভালো লাগছে না, একা একা থাকতে তো আরো ভালো লাগছে না। কিছুদিন পর তো তোকে একা থাকতে হচ্ছে না, লালবু তো থাকবি তোর সাথে। তাও অবশ্য ঠিক। আচ্ছা ভাইয়া, তোমাকে তো একটা কথা বলাই হয়নি। পারি আজ সকালে আমাকে বলল ভাবি নাকি পারিদের বাড়িতেই আছে। তুমি জানো তো না? জেনে কি করব? না মানে শুনলাম আর কি, যে ভাবি নাকি কিছু একটা করার চেষ্টা করছে। ভাবতেই অবাক লাগে, ধীরে ধীরে নিজের জীবনটা সে গুছিয়ে নিচ্ছে। ভালোই হয়েছে, একা একা কতদিন আর থাকবে বলো? কোন একটা কাজে ডুবে থাকলে সময় ঠিকই কেটে যাবে। আর তাছাড়া এই বাড়িতে তো আর ফিরে আসার সম্ভাবনা নেই, তাই না? মিতু আর কাজ, কোনো দিন কোনো কিছু করার কথা কখনোই ভাবেনি। আমার বিশ্বাস হয় না ও কিছু করতে পারবে। দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন সবাই সব পারে ভাইয়া। শুনলাম ভাবি নাকি এটাও বলেছে যে সে একটা কাজ পেয়ে গেলে একা থাকা শুরু করবে, বাড়িদের ওখানে নাকি আর থাকবে না। তুমি বুঝতে পারছো তো ভাইয়া ব্যাপারটা? তার মধ্যে কিন্তু সেলফ রেসপেক্ট, ইগো এগুলো কাজ করা শুরু করেছে। মিতু পারবে না একা থাকতে, ওর কোনো ক্ষমতাই নেই। আমিও না পারিকে তাই বলেছিলাম, কিন্তু পারি তো আমাকে অন্য কথা বলল। ভাবি নাকি একদম পাল্টে গেছে, সবকিছু নাকি সে পজিটিভলি দেখা শুরু করেছে। কেমন? আমার ঠিক মনে নেই, তবে পারি বলল যে নতুন করে আবার জীবন শুরু করার কথা ভাবছে। কে জানে, হয়তো আবার বিয়ে করার কথা ভাবছে কিনা। আর যেহেতু এখন কেউ নেই ভাবের জীবনে, এভাবে তো আর একা থাকা সম্ভব না, আর উচিত না। আর বিশেষ করে মেয়েদের জন্য তো এই দেশে একা থাকা অনেক ঝামেলার ব্যাপার। আর তাছাড়া এরকম একটা ঘটনার পরে ভাবির পাশে কেউ একজনের অন্তত থাকাটা তো খুব জরুরি। আর তাছাড়া তুমি তো আর ভাবির সাথে সবকিছু ঠিক করার কথা ভাবছো না, তাই আমার কাছে মনে হয় যে ভাবির এই সিদ্ধান্তে একজন ভালো মানুষ হিসেবে তোমার খুশি হওয়া উচিত। কি বলো? জানো ভাইয়া, আমার না ভাবতেই ভালো লাগছে যে ভাবির মতো একজন মানুষ সব ভুলগুলোকে শুধরে নতুন করে আবার জীবন শুরু করার কথা ভাবছে। আর তাছাড়া আমার কাছে মনে হয় যে ভাবি আগের ভুলগুলো আর কন্টিনিউ করবে না, তাই না ভাইয়া? করবে না? কে বললো করবে না? বারবার একই ভুল করা ওর স্বভাব হয়ে গেছে। আরে না না, এবার ভাবি কিন্তু সত্যি সত্যি বদলে গেছে। আর পারির কাছ থেকে যতদূর শুনলাম তার মধ্যে কিন্তু অনেক অপরাধবোধ কাজ করছে। এই শোন, তোদের মধ্যে কি মিতু ছাড়া আর কোনো কিছু নিয়ে কথা হয় না? না না, তা তো হয়ই আমাদের সব সময়, কিন্তু ইদানিং কি বলতো, ভাবিকে নিয়ে একটু বেশি কথা হচ্ছে। আর বুঝতেই তো পারছো, এত বছর ধরে ভাবি আমাদের সাথে পরিবারের একজন হয়েছিল। আমরা তো তার ভালোই চাই, যেমনটা তোমার চাই। আচ্ছা ভাইয়া, তুমিও নিজের জীবন নতুন করে শুরু করে নিচ্ছ না কেন?
মানে এবার যদি তুমি আমাকে বলো, আমি কিন্তু বাবা মার সাথে কথা বলে তোমার মনের মতো কাউকে খুঁজে দেখতে পারি। অনেক রাত হয়েছে ইরফান, তুই ঘরে যা, আমি ঘুমাবো। আজকে মিথিলার কাজে প্রথম দিন, ঝগড়াঝাটি করে কোনো মানে হয় না। তুমি যখন যেতে চাইছো না, আমি যাবো ওর সাথে। মিথিলা, কাঁদছো কেন? মানুষের জরুরি কাজ থাকতে পারে না? এই পল্লব, তুমি ওকে বোঝাও তো, কেন তুমি ওর সাথে যেতে চাইছো না? ভাবি, আমি তো যেতেই চাচ্ছিলাম, কিন্তু এখন হঠাৎ করে নাদিয়া আন্টি ফোন করে বলছেন 10টার মধ্যে যেন তার অফিসে গিয়ে জয়েনিং লেটারে সাইন করে আইডি কার্ডটা নেই। অন্যদের কাজের বেলায় তুমি ঠিকই ছুটে যাও, আর আমার কাজের বেলায় কি বললে? কোথায় যাবে তুমি? কি করতে ডেকেছে নাদিয়া আন্টি? জয়েনিং লেটারে সাইন করতে। নাদিয়া আন্টি তার স্পেশাল টিমে আমাকে নিয়েছে। আজকেই আমার অফার লেটার নাদিয়া আন্টির হাতে চলে এসেছে। তারপরে আমাকে ট্রেনিং এ জয়েন করতে হবে। আরো কি কি জানি করতে বলেছে। তবে নাদিয়া আন্টি বলেছে তার একটা বিশ্বাস আছে আমার উপর, যে আমি সব ট্রেনিং এ সবকিছু পাস করতে পারবো। ফুটবল খেলাটা এবার একটু কাজে লাগবে, বুঝেছো? মিথি, নাদিয়া আন্টি তার কথাটা রেখেছে। সত্যি? তুমি এতক্ষণ পর এত বড় সুখবরটা দিচ্ছ? তাও কি আর বলতে চেয়েছিলাম, ভেবেছিলাম একটা সারপ্রাইজ দেব, কিন্তু তোমার কথা শুনে কথা তো না, এক একটা বোমা। হ্যাঁ, আরেকটা কথা শোনো, আমি না এরকম হাজবেন্ডে না যার বউ বাইরে গিয়ে কাজ করলে মন খারাপ করবে। আর ছেলে মেয়ে তো আলাদা কিছু নেই, ছেলেরা বাড়ির কাজ করবে, মেয়েরা বাইরের কাজ করবে, তাতে খারাপের কি আছে? সবার জন্য সবকিছু একেবারে সমানে সমান, বুঝেছো? কংগ্রাচুলেশনস বললো। থ্যাংক ইউ ভাবি। শোনো, তুমি আর দেরি করো না, এক্ষুনি বেরিয়ে পড়ো। আমি ভাবির সাথে যাচ্ছি, তুমি কোনো চিন্তা করো না। তাহলে আমি এখনই রেডি হয়ে আসছি। হ্যাঁ, গতকাল রাতেই তোমাকে বলেছিলাম না, তুমি তোমার সততার পুরস্কার পাবে, দেখেছো? হ্যাঁ, আজকে থেকে আমাদের দুজনের নতুন কাজের পথ চলা শুরু। আমাদেরকে আর পেছন ফিরে তাকাতে হবে না। হ্যাঁ। ইয়ে